নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য বিজ্ঞানের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ বিজ্ঞানের সাজেশনস নিয়ে ডিটেলসে আলোচনা করব। এছাড়া এর আগে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সাজেশনস ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, যেখানে পাটিগণিত, বীজগণিত, গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং এক্সট্রা উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করেছি। যারা এখনো এই সাজেশনস ভিডিওটা দেখোনি তারা চলে যাও প্লেলিস্টে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে। তোমরা অবশ্যই এই সাজেশনস ভিডিওটা সেখান থেকে দেখে নিও এবং তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। আজকের এই সাজেশনস ভিডিওতে বিজ্ঞানের সমস্ত রকম প্রশ্ন অর্থাৎ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের পাশাপাশি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব এবং তোমাদের সুবিধের জন্য এই প্রত্যেকটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে। তোমরা শুধু একটা বিষয়ের একটু খেয়াল রেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নের কোনোদিনই কোনো সাজেশনস হয় না। আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো পরীক্ষাতে আসার একটা সম্ভাবনা আছেই, কিন্তু তবুও এই গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর পাশাপাশি তোমাদের কাছে যে টেক্সট বুক আছে সেটিকে তোমরা অন্তত একবার ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিও, অথবা যদি তোমাদের কাছে সহায়িকা বই থাকে তাহলে সেখান থেকেও অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্নগুলো কিন্তু পড়ে রাখবে। যেহেতু আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় থেকে সমস্ত রকম প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব, তাই ভিডিও হয়তো একটু বড় হয়ে যেতে পারে। আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট করছি এই ভিডিওটা কোথাও তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি এই প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে বাড়িতে মন দিয়ে পড়ে রাখো, আমি নিশ্চিত তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে, এমনকি পরীক্ষায় তোমরা ফুল মার্কসও পেয়ে যাবে। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ এবারের পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের সাজেশনস ভিডিওটা যখন দিয়েছিলাম সেখানে আলোচনা করেছি তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টেরই ফুল মার্কস এবং এই প্রত্যেকটা পরীক্ষায় কত করে সময় থাকবে। প্রথমেই জেনে নেওয়া যাক তোমাদের পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার সিলেবাস অর্থাৎ এবারের পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকবে। সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তোমাদের মোট 5টি অধ্যায় ভালোভাবে পড়তে হবে। প্রথমেই হচ্ছে অধ্যায় 1 ভৌত পরিবেশের 3 নম্বর টপিক অর্থাৎ 1.3 তাপ। তারপর অধ্যায় 2 মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এই অংশের থেকে দুটো টপিক পড়তে হবে, সেটা হচ্ছে 2.3 রাসায়নিক বিক্রিয়া এবং 2.4 তড়িতের রাসায়নিক প্রভাব। তারপর অধ্যায় 5 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ এবং অধ্যায় 8 মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এই 5টি অধ্যায় থেকেই তোমাদের 5 নাম্বার করে মোট 25 নাম্বার থাকবে। এখন আমরা জেনে নেব তোমাদের এই 5টি অধ্যায় থেকে কি রকমের প্রশ্ন থাকবে অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন বা নম্বর বিভাজন। কোশ্চেনের শুরুতেই থাকবে 1 মার্কসের এমসিকিউ কোশ্চেন বা শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা। তাপের অধ্যায়টির থেকে দুটো এবং বাকি অধ্যায়গুলোর থেকে একটা করে মোট 6 মার্কসের থাকবে। তারপর থাকবে 1 মার্কসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটা অধ্যায় থেকেই 5টি করে মোট 5 মার্কসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন, এটা শুধুমাত্র অধ্যায় 1.3 তাপ থেকেই একটা থাকবে। এবং তারপর থাকবে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 মার্কসের প্রশ্ন। তাপের অধ্যায়টা ছেড়ে বাকি যে 4টি অধ্যায় আছে সেই 4টি অধ্যায় থেকেই একটা একটা করে মোট 4টি 3 মার্কসের প্রশ্ন থাকবে অর্থাৎ এই 3 মার্কসের প্রশ্ন থেকে থাকবে 12 মার্কস। 3 মার্কসের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো সবসময় যে 3 মার্কসের প্রশ্নের আকারেই থাকবে এমনটা কিন্তু নয়, অনেক সময় একটা 3 মার্কসের প্রশ্নও থাকতে পারে, আবার অনেক সময় এই প্রশ্নগুলো ভেঙে ভেঙেও দেওয়া থাকতে পারে। যেমন হয়তো দুটো প্রশ্ন দেওয়া থাকলো, একটা 2 মার্কসের একটা 1 মার্কসের অর্থাৎ 2+1, বা হয়তো 3টি প্রশ্ন দেওয়া থাকলো, সেই 3টি হচ্ছে 1 মার্কসের 1+1+1। তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলেরই এই ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়,
তাই প্রত্যেকটা স্কুলের এই কোশ্চেন প্যাটার্নটাও যে এইরকমই হবে সেটা কিন্তু নয়। তবে বেশিরভাগ স্কুলের কোশ্চেন প্যাটার্ন এইরকমই থাকবে। কোনো কোনো স্কুলে হয়তো এই যে তাপ অধ্যায় থেকে 2 মার্কসের প্রশ্ন আছে সেটা 2 মার্কসে না দিয়ে একটা 3 মার্কসের প্রশ্নই থাকলো। সেক্ষেত্রে এই যে তাপ অধ্যায় থেকে এমসিকিউর দুটো প্রশ্ন দেওয়া আছে সেটা হয়তো একটা থাকতে পারে। এখন আরো একটা বিষয় লক্ষ্য করো, দেখো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন 6 এবং 5-এ 11 মার্কসের থাকবে, আর সংক্ষিপ্ত আর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন 12 আর 2-এ 14 মার্কসের থাকবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যেরকম তোমাদের এই সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো অর্থাৎ বড় প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে, সেরকম অতি সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু ভালোভাবেই পড়তে হবে। তোমাদের সুবিধের জন্য আজকের এই সাজেশনস ভিডিওতে আমি সমস্ত রকম প্রশ্ন অর্থাৎ 2 এবং 3 মার্কসের প্রশ্নের পাশাপাশি 1 মার্কসের প্রশ্ন নিয়েও আলোচনা করব এবং তোমাদের সুবিধের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোও কিন্তু দিয়ে দেব। তাহলে এখন তোমরা খাতা পেন রেডি করে নাও এবং এই প্রত্যেকটা অধ্যায় থেকেই সমস্ত রকম প্রশ্ন অর্থাৎ গুরুত্বপূর্ণ 1, 2 ও 3 মার্কসের প্রশ্নগুলো লিখে নাও। প্রথমেই আলোচনা করব ভৌত পরিবেশের প্রথম টপিক 1.3 তাপ। প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রথমে আমরা গুরুত্বপূর্ণ দীর্ঘ এবং সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 ও 3 মার্কসের প্রশ্নগুলো দেখে নেব, তারপর আমরা আলোচনা করব প্রত্যেকটা অধ্যায় থেকেই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তাপের অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে 1 ক্যালোরি কাকে বলে। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই বলা হয় 1 ক্যালোরি। পরের প্রশ্ন, বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অথবা এইভাবেও বলা থাকতে পারে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমেই হচ্ছে বস্তুর ভর, তারপর হচ্ছে বস্তুর উপাদান অর্থাৎ বস্তুটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এবং নাম্বার 3 হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণের উপর। নেক্সট প্রশ্ন, গৃহীত বা বর্জিত তাপের রাশিমালাটি লেখো। গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা, তাপ Q = mST। M মানে হচ্ছে বস্তুর ভর, S মানে হচ্ছে আপেক্ষিক তাপ এবং T মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন অর্থাৎ কতটা উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করা হয়েছে। গৃহীত বা বর্জিত তাপের রাশিমালাটা অবশ্যই ভালোভাবে মনে রাখবে। এটা প্রশ্নের আকারেও থাকতে পারে বা বিভিন্ন অঙ্কও থাকতে পারে, সেই গাণিতিক প্রশ্ন সলভ করার জন্যও কিন্তু এটা প্রয়োজন পড়বে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এর অর্থ হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এই 1 গ্রাম বরফকে যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলেই পরিণত করতে চাই তাহলে অবশ্যই এটাকে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। পরের প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে, এই বছর বেশিরভাগ স্কুলের কোশ্চেনেই এটা থাকবেই। হিম মিশ্র কাকে বলে, হিম মিশ্রের উদাহরণ দাও এবং হিম মিশ্রের ব্যবহার লেখো। সাধারণত বেশিরভাগ পদার্থের গলনাঙ্কই নির্দিষ্ট, কিন্তু মিশ্র পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থের গলনাঙ্কের চেয়ে কম হয়। এখন যদি কোনো মিশ্রণের সাহায্যে মূল পদার্থের গলনাঙ্কের চেয়েও অনেক কম উষ্ণতা সৃষ্টি করা যায় তবে সেটাকেই বলা হয় হিম মিশ্র। যেমন বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু যদি 3 ভাগ বরফের সঙ্গে 1 ভাগ সাধারণ লবণ মিশিয়ে দেওয়া হয় তখন সেই গলনাঙ্ক হয়ে যাবে -23 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন বেশ গুরুত্বপূর্ণ, বাষ্পায়ন কাকে বলে। তরলের বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তরলের বাষ্পায়ন অনেকগুলো বিষয়ের উপরই নির্ভর করে, যেমন তরলের উপরিতলের ক্ষেত্রফল, যদি উপরিতলের ক্ষেত্রফল বেশি হয় তাহলে বাষ্পায়ন দ্রুত হবে। তারপর হচ্ছে উষ্ণতা, তরলের ওপর বায়ু প্রবাহ, তরলের প্রকৃতি এবং তরলের ওপর চাপ। পরের প্রশ্ন, স্ফুটন কাকে বলে। তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরের প্রশ্নও বেশ গুরুত্বপূর্ণ, শীতকালে গায়ে কম্বল চাপা দিলে আরাম লাগে কেন। তাপের অধ্যায় থেকে এই 8টি প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়বে, এই প্রশ্নগুলোই আসার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু বিভিন্ন স্কুলেরই কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই কোনো স্কুলের কোশ্চেন যদি একটু ঘুরিয়ে থাকে, একটু আলাদা থাকে, তার জন্য আমি বলবো আর কয়েকটা প্রশ্ন একটু চোখ বুলিয়ে রাখতে পারো। যদি কোনো স্কুলের কোশ্চেন ঘুরিয়ে থাকে
এবং তোমরা যদি এই কয়েকটি প্রশ্ন একটু দেখে রাখো তাহলে পরীক্ষাতে তোমাদেরই সুবিধে হবে। তাহলে সেই প্রশ্নগুলো দেখে নাও। গরমকালে ঘামে ভেজা শরীর হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন? পার্থক্য লেখো। পরিবহন, পরিচলন ও বিকিরণ। যদিও এই তিনটির পার্থক্য একসঙ্গে থাকবে না, যে কোনো দুটোর পার্থক্য থাকতে পারে। গভীর রাতে শিশির পড়ে কেন? এবং শেষ প্রশ্নটা হচ্ছে কুয়াশা কিভাবে সৃষ্টি হয়। এরপর আমরা আলোচনা করব তাপের অংশের থেকে কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নাবলী। যদিও বেশিরভাগ স্কুলেই গাণিতিক প্রশ্নাবলী আসার সম্ভাবনা অনেকটাই কম, খুব কম স্কুলেই আছে যেখানে তাপের অংশের থেকে গাণিতিক প্রশ্নাবলী পরীক্ষায় থাকবে। তবুও আমি তোমাদের সবাইকেই বলবো এই ছোট ছোট গাণিতিক প্রশ্নগুলো সলভ করে নাও। যদি এই গাণিতিক প্রশ্নগুলো সলভ করে রাখো তাহলে তোমাদেরই সুবিধে হবে, কারণ অধ্যায়টার যে কনসেপ্ট সেগুলো বুঝতে তোমাদের আরো বেশি সুবিধে হবে। তাহলে দেখে নেওয়া যাক গাণিতিক প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা হচ্ছে একটা বস্তুর ভর 200 গ্রাম এবং আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য কত তাপ লাগবে? এই অঙ্কটা কিভাবে করতে হবে? এটা করার জন্য একটা সূত্র মনে রাখতে হবে, অর্থাৎ একটু আগেই যেটা আলোচনা করলাম, গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা Q ইকুয়ালস টু mst। m মানে বস্তুর ভর, তাহলে এখানে বস্তুর ভর কত দেওয়া আছে? 200 গ্রাম। তারপর s মানে হচ্ছে আপেক্ষিক তাপ, এটা কত দেওয়া আছে? 0.09। এবং t মানে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। এখানে দেখো 20 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ উষ্ণতা কতটা বৃদ্ধি পেয়েছে? 70 ডিগ্রি। তাহলে এই তিনটি গুণ করে দাও, তাহলে এই অ্যান্সার পেয়ে যাবে। একক কি লিখবে? তাপের একক হচ্ছে ক্যালোরি। পরের গাণিতিক প্রশ্ন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 2 গ্রাম জলকে ওই উষ্ণতার জলীয় বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে? এই অঙ্কটা কিভাবে করবে? 2 গ্রাম জলকে জলীয় বাষ্পে পরিণত করতে হবে। তাহলে জল থেকে যখন জলীয় বাষ্পে পরিণত করতে হয় কত লিন তাপ প্রয়োজন? 537 ক্যালোরি। এটা হচ্ছে 1 গ্রামের জন্য। এখানে তোমায় 2 গ্রামে নিয়ে যেতে হবে, তাহলে এর সঙ্গে 2 গুণ করে দাও, অ্যান্সার এসে যাবে। নেক্সট প্রশ্ন, 100 ক্যালোরি তাপ যোগ করে 10 গ্রাম জলের উষ্ণতা কত পরিমাণ বাড়ানো যাবে তা সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। পরের গাণিতিক প্রশ্ন, 100 গ্রাম জলের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্ফুটনাঙ্কে বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ প্রয়োজন? এক্ষেত্রেও সেই একই সূত্র প্রয়োগ করতে হবে, Q ইকুয়ালস টু mst। তাহলে m মানে বস্তুর ভর কত দেওয়া আছে? 150 গ্রাম। তারপর s মানে হচ্ছে আপেক্ষিক তাপ, এখানে দেওয়া নেই কিন্তু আমরা সবাই জানি জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1। তারপর হচ্ছে t মানে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এখানে বলা আছে 30 ডিগ্রি থেকে স্ফুটনাঙ্কে বৃদ্ধি করতে হবে। জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 30 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে নিয়ে যেতে হবে, অর্থাৎ 70 ডিগ্রি বৃদ্ধি করতে হবে। এরপর এটা গুণ করে নাও, এর অ্যান্সার চলে আসবে। নেক্সট গাণিতিক প্রশ্ন হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বরফকে গলিয়ে জলে পরিণত করে সেই জলের উষ্ণতা 10 ডিগ্রি বৃদ্ধি করতে কত তাপ লাগবে? তাপের অংশের থেকে আমরা গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্নগুলো আলোচনা করলাম এবং গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নগুলো আলোচনা করলাম। এই অধ্যায় থেকে যে 5টি গাণিতিক প্রশ্ন দিলাম তার বেশিরভাগ গাণিতিক প্রশ্নগুলোই দেখো আমি সলভ করে দিয়েছি। এক দুটো তোমাদের জন্য রাখা আছে, তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করো। যদি অসুবিধে হয় অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের বেশি কমেন্ট থাকলে আমি অবশ্যই তাপের অধ্যায় থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্ন এছাড়া আরো কিছু গাণিতিক প্রশ্ন নিয়ে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসব। এখন আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত অর্থাৎ 1 মার্কসের প্রশ্নগুলো। প্রত্যেকটা অধ্যায় থেকেই এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি একটু দ্রুতই আলোচনা করছি, না হলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, তখন তোমাদেরও হয়তো বোরিং লাগবে। এবং তোমাদের সুবিধের জন্য এই প্রত্যেকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলোও আমি লিখে দিয়েছি। যেহেতু প্রত্যেকটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটু দ্রুত আলোচনা করছি, যদি তোমাদের লিখতে অসুবিধে হয় তোমরা অবশ্যই মাঝে মাঝে ভিডিও পজ করে সেখান থেকে প্রশ্ন এবং অ্যান্সারগুলো লিখে নিও। তাহলে তাপের অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ 1 মার্কসের প্রশ্নটা হচ্ছে আপেক্ষিক তাপের একক লেখো। ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ দুটি পদার্থের নাম লেখো যাদের গলনাঙ্ক হিমাঙ্কের মান
সমান নয়। কাঁচ ও মোম। চাপ বাড়ালে বরফের গলনাঙ্কের কিরূপ পরিবর্তন হয়? বরফের গলনাঙ্ক কমে যায়। জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে না কমে? জল বরফে যদি পরিণত হয় তার আয়তন বাড়ে। বরফের ঘনত্ব জলের তুলনায় কম। তরল মোম কঠিন মোমে পরিণত হলে, এটা মোম হবে, হ্যাঁ, তাহলে তরল মোম কঠিন মোমে পরিণত হলে আয়তন বাড়ে না কমে? আয়তন কমে। ঢালাই লোহা তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তন বাড়ে নাকি কমে? বাড়বে। জলের সাথে সামান্য নুন মেশালে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তরলের ওপর চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়বে। বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, প্রমাণ চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্কের লীন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। কোশ্চেনগুলো ভালোভাবে পড়বে। জলের স্ফুটনাঙ্ক জানতে চাইলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্ফুটনাঙ্কের লীন তাপ জানতে চাইলে 537 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ। পারদের স্ফুটনাঙ্ক কত? 357 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের উদাহরণ দাও। তাপের সুপরিবাহী পদার্থ হচ্ছে লোহা, তামা, পারদ, আর কুপরিবাহী পদার্থ কাঠ, কাগজ, কাঁচ। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি প্রশ্নের আকারেই দিয়েছি, কিন্তু এগুলো প্রশ্নের আকারেও থাকতে পারে বা এমসিকিউ শূন্যস্থান পূরণের আকারেও থাকতে পারে। যেমন বলা থাকলো যে লোহা, কাঠ, কাগজ ও কাঁচ এদের মধ্যে কোনটা তাপের সুপরিবাহী? তার অ্যান্সার হবে লোহা। তাই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে, যেভাবেই প্রশ্নগুলো আসুক না কেন পরীক্ষায়, যাতে তোমাদের অসুবিধে না হয়। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? বিকিরণ পদ্ধতিতে। নেক্সট কোশ্চেন বেশ গুরুত্বপূর্ণ। পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় ড্যাশ পদার্থের মধ্য দিয়ে? পরিবহন পদ্ধতিতে তরল, কঠিন এবং গ্যাস অর্থাৎ সমস্ত পদার্থের মধ্য দিয়েই তাপ প্রবাহিত হয়। এবং এই অধ্যায় থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না? এর উত্তর হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। এই অধ্যায়টির থেকে আমরা সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গাণিতিক প্রশ্নগুলো নিয়েই আলোচনা করলাম। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তো দেওয়াই আছে, এবং অনেকগুলোই সংক্ষিপ্ত ও দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো নিয়েই আমি আলোচনা করেছি। যাদের উত্তরগুলো জানা নেই তারা নিশ্চয়ই উত্তরগুলো পাশে পাশে লিখে নিয়েছো। এখন আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়, অর্থাৎ 2.3 একটা অধ্যায়। এটা 2.4 হবে না, 2.3 রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায় থেকেও দেখে নেওয়া যাক প্রথমেই গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, বেশিরভাগ স্কুলের কোশ্চেনেই এই বছর থাকবেই। অনুঘটক কাকে বলে? অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো। যে সমস্ত রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় সামান্য পরিমাণে উপস্থিত থেকেও বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকেই বলা হয় অনুঘটক। অনুঘটকের বৈশিষ্ট্যে কি বলবে? যেগুলো সংজ্ঞাতে বললাম। 1 নাম্বার, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় স্বল্প পরিমাণে থাকে। 2 নাম্বার, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার শেষে তাকে আগের অবস্থায় পাওয়া যায়। অনুঘটক কোনো রাসায়নিক বিক্রিয়াকে শুরু বা শেষ করতে পারে না, শুধুমাত্র বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে। নেক্সট কোশ্চেন বেশ গুরুত্বপূর্ণ, পার্থক্য লেখো তাপগ্রাহী ও তাপমোচী রাসায়নিক পরিবর্তন। তাপগ্রাহী বিক্রিয়া অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয়, তাপমোচী বিক্রিয়া অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ মুক্ত হয়। তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনে আলোর উদ্ভব সাধারণত ঘটে না, কিন্তু তাপমোচী রাসায়নিক পরিবর্তনে আলোর উদ্ভব অবশ্যই ঘটবে। পরের প্রশ্ন এটা সংক্রান্তই, তাপমোচী ও তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। তারপর পোড়া চুনে, এটা চুনের না চুনে হবে, ঠিক আছে, পোড়া চুনে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্টিম নির্গত হয়, কেন এমন হয় ব্যাখ্যা করো। জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হওয়ার মিনিট দুয়েকের মধ্যেই দেখা গেল টেস্ট টিউবের বাইরের গায়ে ফোঁটা ফোঁটা জল জমছে। অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া কি ধরনের পরিবর্তন? যেহেতু এই বিক্রিয়ায় টেস্ট টিউবের গায়ে ফোঁটা ফোঁটা জল জমছে অর্থাৎ তাপ শোষিত হয়েছে, তাই এটা হচ্ছে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন, চুনাপাথর থেকে পোড়া চুন তৈরি হলো, এটি কি ধরনের পরিবর্তন? বিক্রিয়া সহ লেখো।
এরপর জারণ বিজারণের অংশ থেকে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা হচ্ছে উদাহরণ সহ জারণ ও বিজারণের সংজ্ঞা দাও। তারপর জারণ বিজারণ একই সঙ্গে ঘটে ব্যাখ্যা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষাতে প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, আবার অনেক সময় এই রকম আকারেও থাকতে পারে যে কোনো একটা বিক্রিয়া দিয়ে দেওয়া থাকবে, সেখানে বলা থাকবে যে এই বিক্রিয়াতে জারণ বিজারণ কোনখানে হচ্ছে সেটা দেখাও এবং জারক ও বিজারক দ্রব্য চিহ্নিত করো। তোমরা ভিডিও পজ করে এই বিক্রিয়াগুলো একটু খাতার মধ্যে লিখে নাও। সাধারণত পরীক্ষাতে এই 6টি বিক্রিয়া আসার সম্ভাবনাই বেশি, কিন্তু এর বাইরে অন্য বিক্রিয়াও থাকতে পারে। তোমাদের স্কুলে যে সমস্ত জারণ বিজারণ সংক্রান্ত বিক্রিয়াগুলো করানো হবে তোমরা সেইগুলোও কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এই টাইপসের কোশ্চেনগুলো কিভাবে করতে হবে সেটা লক্ষ্য করো। প্রথমে বিক্রিয়াটা ভালোভাবে লক্ষ্য করবে। এখানে দেখো কপারের সঙ্গে অক্সিজেন ছিল, পরে সেই অক্সিজেনটা মুক্ত হয়েছে। যেখানে অক্সিজেন মুক্ত হয় সেখানে কি বিক্রিয়া ঘটে? অবশ্যই বিজারণ বিক্রিয়া। আর হাইড্রোজেনের সঙ্গে পরে অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন হয়েছে। যেখানে অক্সিজেন যুক্ত হয় সেখানে কি বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া। তাহলে এইভাবে দেখিয়ে দেবে এখানে বিজারণ ঘটেছে, এখানে জারণ ঘটেছে। এরপর বলেছে জারক এবং বিজারক দ্রব্য চিহ্নিত করো। যার বিজারণ ঘটে সেটা হবে সব সময় জারক পদার্থ, আর যার জারণ ঘটবে সেটা হবে সব সময় বিজারক পদার্থ। বোঝা গিয়েছে এই প্রশ্নগুলো কিভাবে পরীক্ষায় করতে হবে। যদি বলা থাকে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে ব্যাখ্যা করো, সেক্ষেত্রেও যে কোনো এই একটা উদাহরণ দিয়েই কিন্তু ব্যাখ্যাটা করতে হবে। এই অধ্যায় থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা লিখে নাও। মোর্চে কি? মোর্চের সংকেত লেখো এবং মোর্চে পড়ার শর্ত কি কি। মোর্চের সংকেতটা ভালোভাবে মনে রাখবে, এটা তোমরা লিখে নাও। তাহলে মোর্চের সংকেত হচ্ছে Fe2O3, NH2O। N মানে হচ্ছে জলের অণুর সংখ্যা, কতগুলো জলের অণু আছে। আর মোর্চে পড়ার শর্ত অর্থাৎ কোন কোন শর্ত দরকার তবেই একটা লোহাতে মোর্চে পড়বে। 1 নাম্বার, লোহাটা কখনোই বিশুদ্ধ হবে না, কারণ বিশুদ্ধ লোহাতে মোর্চে পড়ে না। তারপর হচ্ছে বাতাসের মধ্যে অক্সিজেন, জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইড থাকতে হবে। এরপর দেখে নেব এই অধ্যায় থেকেও গুরুত্বপূর্ণ 1 মার্কসের প্রশ্ন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। অক্সিজেন প্রস্তুতির অনুঘটকের নাম লেখো। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আলুর মধ্যে থাকা কোন এনজাইম হাইড্রোজেন পারক্সাইড অর্থাৎ H2O2 এটাকে ভেঙে জল এবং অক্সিজেনে বিয়োজিত হয়? এর উত্তর হচ্ছে ক্যাটালেজ। অনেক সময় এরকমও কোশ্চেনটা থাকে যে আলুর মধ্যে কোন এনজাইম থাকে, সেটা হচ্ছে ক্যাটালেজ। জৈব অনুঘটকের নাম লেখো। ক্যাটালেজ, ইউরিয়েজ। লোহায় মরচে পড়া কি জাতীয় পরিবর্তন? তাপমোচী রাসায়নিক পরিবর্তন। পোড়া চুনে জল দেওয়া এটা কি ধরনের পরিবর্তন? তাপমোচী রাসায়নিক পরিবর্তন। অনেক সময় প্রশ্নে বলা থাকে যে তাপমোচী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও, তখন এই উদাহরণগুলো লিখলেই হবে। পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ। ধাতুর ঝালাইয়ের কাজে অক্সিজেনের সাথে কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন। জলে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করার ফলে ড্যাশ পরিবর্তন হয়? তাপগ্রাহী ভৌত পরিবর্তন। জারক দ্রব্য নিজে ড্যাশ হয়? জারক দ্রব্য সবসময় বিজারিত হবে এবং বিজারক দ্রব্য নিজে ড্যাশ হয়? বিজারক দ্রব্য সবসময় জারিত হবে। এবং জারণ বিজারণ প্রক্রিয়ার একটা প্রাকৃতিক উদাহরণ দাও। এর উত্তর হচ্ছে লোহায় মরচে পড়া। রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টির থেকে তোমরা নিশ্চয়ই এই সমস্ত রকম প্রশ্নগুলোই লিখে নিয়েছো এবং এই বিক্রিয়াগুলো লিখে নিয়েছো। একটা বিক্রিয়ায় আমি আলোচনা করলাম, বাকি বিক্রিয়াগুলো ওইভাবেই হবে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিও এবং আবারও বলছি তোমাদের স্কুলে জারণ বিজারণ সংক্রান্ত যে সমস্ত বিক্রিয়াগুলো করানো হবে সেইগুলোও কিন্তু তোমরা ভালোভাবে পড়ে রাখবে। এরপর আমরা আলোচনা করব মৌল যৌগ এবং রাসায়নিক বিক্রিয়ারই পরবর্তী অধ্যায় অর্থাৎ 2.4 তড়িতের রাসায়নিক প্রভাব। এই অধ্যায় থেকেও প্রথমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? পরের প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে, বেশ গুরুত্বপূর্ণ। তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। তড়িৎ বিশ্লেষণকে প্রধানত 3টি কাজেই ব্যবহার করা হয়। প্রথমে হচ্ছে ধাতু নিষ্কাশন, তারপর ধাতু পরিশোধন এবং তড়িৎ লেপন। পরীক্ষাতে এই প্রশ্নটা এলে তোমরা এই পয়েন্টগুলোকে একটু ব্যাখ্যা করে দেবে, তাহলেই 3 মার্কস পেয়ে যাবে। পরের প্রশ্ন ক্যাটায়ন কাকে বলে?
তারপর বেশ গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আসার একটা সম্ভাবনা আছেই, গলিত সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কি কি পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখো এবং তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে কোন কোন কণা। যখন NaCl এর তড়িৎ বিশ্লেষণ হবে এই NaCl ভেঙে যাবে Na+ এবং Cl- এর আকারে। ক্যাথোডে কি বিক্রিয়া হবে, এই যে Na+ গেল সেই Na+ একটা ইলেকট্রন গ্রহণ করে Na অর্থাৎ সোডিয়ামে পরিণত হবে, তাহলে ক্যাথোড থেকে সোডিয়াম পাওয়া যাবে। আর অ্যানোডে কি হবে, যে Cl- গেল সে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হবে, অর্থাৎ অ্যানোডে ক্লোরিন মুক্ত হবে। আর পরের প্রশ্নটা কি বলেছে, তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে কোন কোন কণা, তাহলে এই Na+ আর Cl- এরাই তড়িৎ পরিবহন করবে। তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় একটা অধিক সক্রিয় ধাতুর ওপরে একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, এটাই হচ্ছে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। কেন তড়িৎ লেপন করা হয় অর্থাৎ তড়িৎ লেপনের উদ্দেশ্য কি, প্রথম কারণ হচ্ছে এই যে সক্রিয় ধাতু আছে এটা সহজেই জল, বায়ু বা যে কোনো রাসায়নিক পদার্থের সঙ্গে বিক্রিয়া করত, কিন্তু কম সক্রিয় ধাতুর প্রলেপ থাকায় সেই বিক্রিয়াগুলো হবে না, ফলে ধাতুটা অনেকদিন রক্ষা পাবে এবং ধাতুর তৈরি যে জিনিস সেটা সুদৃশ্য হবে। তড়িতের রাসায়নিক প্রভাব, এখান থেকে এই 5টি প্রশ্ন ভালোভাবে করার পাশাপাশি তোমরা এই কয়েকটি প্রশ্ন একটু পড়ে রাখতে পারো। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী নয় কেন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কি কি পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখো এবং গ্যালভানাইজেশন কাকে বলে। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায় থেকেও গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটি অধাতব তড়িৎ পরিবাহীর উদাহরণ দাও। গ্রাফাইট। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও, অর্থাৎ যাদের তড়িৎ বিশ্লেষণ হয় না। গ্লুকোজ, চিনি, বেনজিন। এটা এমসিকিউর আকারেও থাকতে পারে যে গ্লুকোজ, তারপর ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিটিক অ্যাসিড, এদের মধ্যে কোনটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিটিক অ্যাসিড, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ব্যাটারির ধনাত্মক প্রান্ত অর্থাৎ পজিটিভ প্রান্তের সঙ্গে কোন তড়িৎদ্বার যুক্ত থাকে, অ্যানোড, আর নেগেটিভ প্রান্তের সঙ্গে থাকে ক্যাথোড। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট কোশ্চেন, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয়, ভোল্টামিটার। এরপর যে প্রশ্নগুলো আলোচনা করব এই টাইপসের প্রশ্নগুলো একটু বুঝে বুঝে পড়ে রাখবে, কারণ এই বছর এই রকমের প্রশ্ন আসার কিন্তু অনেকটাই সম্ভাবনা আছেই। প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হবে, তাহলে ক্যাথোডে এবং অ্যানোডে কি ব্যবহার করবে। যেটার ওপর প্রলেপ দিতে হবে অর্থাৎ এখানে লোহার চামচে প্রলেপ দিতে হবে, তাহলে সেটাকে রাখবো ক্যাথোডে, আর যার প্রলেপ দিতে হবে অর্থাৎ নিকেলের প্রলেপ দেওয়া হবে তাহলে নিকেলটা থাকবে অ্যানোডে। বোঝা যাচ্ছে তো আমি কি বলতে চাইছি। তাহলে কোশ্চেনটা যদি এর বাইরে অন্যও থাকে, যে মনে করো বলা থাকলো যে রূপার ওপর সোনার প্রলেপ দিতে হবে, তাহলে রূপাটা কোথায় থাকবে, ক্যাথোডে, সোনার প্রলেপ দিতে হবে সেটা থাকবে অ্যানোডে। পরের প্রশ্ন সেটাই, রূপার তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে গেলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে। এবং এই অধ্যায় থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোডে কি ব্যবহার করবে। তাহলে ক্যাথোডে থাকবে লোহার পাইপ আর অ্যানোডে থাকবে বিশুদ্ধ জিঙ্কের পাত। বোঝা গিয়েছে নিশ্চয়ই। তা সত্ত্বেও যদি তোমাদের অসুবিধে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এরপর আমরা আলোচনা করব অধ্যায় 6, প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। অধ্যায় 6 থেকেও প্রথমে আলোচনা করব গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, বজ্রপাত কাকে বলে। আমাদের ভূপৃষ্ঠ অর্থাৎ মাটি এবং মেঘের মধ্যে একটা সবসময় বিভব পার্থক্য অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্স থাকে। এখন যদি কোনো কারণে এই ভোল্টেজ ডিফারেন্সটা বেশি হয়ে যায় তখন অত্যন্ত বড় স্ফুলিঙ্গের আকারে যে ঋণাত্মক তড়িতাধান অর্থাৎ নেগেটিভ তড়িতাধান থাকে সেটা মেঘ থেকে মাটির দিকে চলে আসে, এটাই হচ্ছে
বজ্রপাত। পরের প্রশ্ন, বজ্রনাদ কি? তারপর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বজ্রপাতের সময় নিরাপদ স্থানগুলি কি কি? বজ্রপাতের সময় সব থেকে নিরাপদ স্থান হচ্ছে পাকা বাড়ি। এছাড়া যদি বজ্রপাতের সময় বাড়ির বাইরে থাকা হয় তাহলে দরজা জানলা বন্ধ অবস্থায় চলন্ত বাস, মোটর বাইক বা রেলগাড়ির অভ্যন্তরও অত্যন্ত নিরাপদ। পরের প্রশ্নও বেশ গুরুত্বপূর্ণ, বজ্র নিরোধক কি? ভালো বজ্র নিরোধকের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? বজ্র নিরোধক হচ্ছে ধাতুর তৈরি একটা শক্ত সরু দণ্ড এবং এই দণ্ডের মধ্যে অনেকগুলো ছোট ছোট ধাতব শলাকা থাকে। এই বজ্র নিরোধককে বাড়ির একদম উঁচু স্থানেই রাখতে হবে এবং মাটির মধ্যে সেখানে 5-6 ফুট একটা গর্ত খনন করতে হবে এবং সেখানেও একটা ধাতব পাত অবশ্যই রাখতে হবে। এরপর একটা মোটা এবং সুপরিবাহী তারকে এই দুটোর সঙ্গে কানেক্ট করে দিতে হবে। ব্যাস, বজ্র নিরোধক তৈরি হয়ে যাবে। পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, বজ্রপাতের সময় কি করা উচিত ও কি করা উচিত নয়? বজ্র নিরোধকের কার্যনীতি সংক্ষেপে লেখো, অথবা বজ্রপাত থেকে বাড়ি ও বাড়ির ভেতরের বৈদ্যুতিক সরঞ্জামকে কিভাবে রক্ষা করবে? অধ্যায় 6 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ দুটো টপিকে ভাগ করা আছে। তার মধ্যে প্রথম টপিক বজ্রপাত আমরা আলোচনা করলাম। এরপর আমরা দেখে নেব পরবর্তী টপিক মহামারীর থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে ম্যালেরিয়া রোগের লক্ষণগুলি লেখো। ম্যালেরিয়া রোগের লক্ষণগুলো হচ্ছে, এই রোগে আক্রান্ত ব্যক্তির কাঁপুনি দিয়ে জ্বর আসে, প্রচুর পরিমাণে ঘাম দিয়ে জ্বর সেরে যায়, শরীরে যে অস্থিসন্ধিগুলো থাকে সেখানে তীব্র যন্ত্রণা হয়, মাথাতেও অনেক সময় যন্ত্রণা হয়। এছাড়া এই রোগে যকৃৎ এবং প্লীহা বড় হয়ে যায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে ডেঙ্গু রোগের লক্ষণগুলি লেখো। ডেঙ্গু রোগের ক্ষেত্রেও আক্রান্ত ব্যক্তির তীব্র জ্বর আসে, অস্থিসন্ধিতে ব্যথা হয়। যেহেতু এই রোগে অনুচক্রিকার সংখ্যা কমে যায় তাই রক্ত জমাট বাঁধতে পারে না এবং এই রোগে শ্বেত রক্তকণিকার সংখ্যাও কমে যাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। অধ্যায় 6 থেকে এই 8টি প্রশ্নের বাইরে তোমরা এই কয়েকটি প্রশ্ন একটু দেখে রাখতে পারো। শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলি খাড়া হয়ে যায় কেন? ক্ষীণ চিরচির শব্দই বা কেন শোনা যায়? পরের প্রশ্ন, কালাজ্বর, যক্ষ্মা রোগ এবং প্লেগ রোগের লক্ষণগুলি লেখো। এরপর দেখে নেওয়া যাক অধ্যায় 6 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। এই অধ্যায়টিতে প্রচুর অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তাই আমার দেওয়া অতি সংক্ষিপ্ত প্রশ্নের বাইরেও তোমরা অবশ্যই বই বা সহায়িকার থেকেও কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে রাখবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলে? পেন্টোগ্রাফ। ঝড়ের সময় মেঘের যে জলকণাগুলি নিচে নামে সেগুলিতে কোন আধান জমা থাকে? ঋণাত্মক আধান অর্থাৎ নেগেটিভ আধান। কোষের দুই প্রান্তের ড্যাশি তড়িৎ প্রবাহের কারণ? বিভব পার্থক্য। বিভব পার্থক্য থাকলেই তবেই কিন্তু তড়িৎ প্রবাহ ঘটবে। পরের প্রশ্ন, বায়ুর ড্যাশ বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে? কম্পন। এরপর মহামারীর অংশ থেকে গুরুত্বপূর্ণ 1 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা স্কুলের কোশ্চেনেই এই অংশের থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে। ভাইরাস, ব্যাকটেরিয়া এবং আদ্য প্রাণী ঘটিত রোগের নাম লেখো। অনেক সময় এটা প্রশ্নের আকারেও থাকতে পারে বা এমসিকিউর আকারেও থাকতে পারে। যেমন বলা থাকলো যক্ষা, সর্দি, ডেঙ্গি এবং স্মল পক্স এদের মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ? তাই অবশ্যই ভাইরাস, ব্যাকটেরিয়া এবং আদ্য প্রাণী ঘটিত প্রত্যেকটা রোগের নামই মনে রাখবে। পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি? ভিব্রিও কলেরি। দমদম জ্বর নামে পরিচিত কোন রোগটি? কালাজ্বর। ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী প্রাণীটির নাম কি? স্ত্রী অ্যানোফিলিস মশা। ডেঙ্গি রোগের জীবাণু বহন করে কোন প্রাণী? এডিস মশা। ডেঙ্গু রোগের জীবাণুটির নাম কি? ফ্ল্যাভিভাইরাস। যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম লেখো। যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। রক্ত সঞ্চালন দ্বারা সংক্রামিত হয় এমন দুটি রোগের নাম লেখো। এইডস, হেপাটাইটিস। এবং এই অধ্যায় থেকে শেষ প্রশ্নটা হচ্ছে দুটি অসংক্রামক রোগের নাম লেখো।
ডায়াবেটিস, ক্যান্সার। এরপর আমরা আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার শেষ অধ্যায়, অর্থাৎ অধ্যায় 8, মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। অধ্যায় 8 থেকে গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্নগুলো লিখে নাও। প্রথম প্রশ্ন, এনপিকে বলতে কি বোঝো? মূলত জমির মধ্যে 3 ধরনের মৌলের ঘাটতি পূরণ করার জন্যই অজৈব সার ব্যবহার করা হয় এবং অজৈব সারে মূলত সেই 3 ধরনের মৌলই থাকে। এন মানে হচ্ছে নাইট্রোজেন, পি মানে হচ্ছে ফসফরাস এবং কে মানে হচ্ছে পটাশিয়াম। তাই সেগুলোকে একত্রে বলা হয় এনপিকে। পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, জৈব সার অজৈব সারের চেয়ে ভালো কেন? জৈব সার বেশি ব্যবহার করলে মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তারপর বিভিন্ন গ্যাসের আদান প্রদান সহজ হয় এবং মাটির মধ্যে যে সমস্ত উপকারী জীবাণু থাকে তাদের সংখ্যাও বেশি হয়। এজন্যই অজৈব সারের চেয়ে জৈব সার বেশি ব্যবহার করা ভালো। পরের প্রশ্ন এটা সংক্রান্তই, পার্থক্য লেখো জৈব সার ও অজৈব সার। পরের প্রশ্ন, শস্য আবর্তন বলতে কি বোঝো? একই জমিতে যদি বারে বারে একই ফসলের চাষ করা হয় তাহলে মাটির উর্বরতা অর্থাৎ মাটিতে যে নাইট্রোজেন যুক্ত যৌগ থাকে তাদের পরিমাণ কমতে থাকে। এজন্যই একই জমিতে একই ফসলের বারবার চাষ না করে মাঝে মাঝে অন্য ধরনের ফসলের চাষ করা হয়, সেটাকেই বলা হয় শস্য আবর্তন। নেক্সট কোশ্চেন, রবি ফসল এবং খারিফ ফসলের মধ্যে পার্থক্য লেখো। সিয়ন ও স্টক কি? এরপর এই প্রশ্নটা অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে, অনেক সময় 2 মার্কসেও থাকতে পারে, আবার অতি সংক্ষিপ্ত প্রশ্নেও কিন্তু থাকতে পারে। চায়ের গুণাগুণ সংক্ষেপে লেখো। চায়ের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ থাকে অর্থাৎ ক্যাফিন, পেন্টাথনিক অ্যাসিড। এরা স্নায়ুকে উদ্দীপিত করে, হৃৎপিণ্ডের কার্যকারিতাকে ভালো রাখে। এছাড়া চায়ের মধ্যে ফ্লুরাইড থাকে যেটি দন্তক্ষয় রোধ করে এবং দাঁতকে দীর্ঘদিন কর্মক্ষম থাকতে সাহায্য করে। এছাড়াও চায়ের আরো অনেকগুলোই গুণাগুণ আছে, সেইগুলো তোমরা বই থেকেই একটু দেখে নিও। পরের প্রশ্ন, চা চাষের ক্ষেত্রে ফসল তোলার পদ্ধতি সংক্ষেপে লেখো। মৌমাছিদের জীবনচক্রে কয়টি দশা দেখা যায় ও কি কি? মৌমাছিদের জীবনচক্রে মোট 4টি দশা দেখা যায়, অর্থাৎ ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ দশা। পরের প্রশ্ন এটা সংক্রান্তই, অর্থাৎ মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে। সেক্ষেত্রে মৌমাছিদের জীবনচক্রের যে 4টি দশা আছে সেই 4টি দশা একটু বর্ণনা করে দাও, তাহলেই হয়ে যাবে। তারপর রানী মৌমাছির কাজ লেখো। এর সঙ্গে শ্রমিক মৌমাছির কাজটাও একটু পড়ে রাখবে। আতুর পুকুর কাকে বলে? এটা আতুর লেখা হয়ে গেছে, এটা হবে আতুর পুকুর। নেক্সট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, কার্প কি? যে সমস্ত অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় কোনো আঁশ থাকে না, কোনো অতিরিক্ত শ্বাসযন্ত্র বা চোয়ালে দাঁত থাকে না, কিন্তু দেহের ভেতরে পটকা থাকে, তাদেরকেই বলা হয় কার্প, যেমন রুই, কাতলা। নেক্সট কোশ্চেনও বেশ গুরুত্বপূর্ণ, মেজর কার্প এবং মাইনর কার্পের মধ্যে পার্থক্য। মাছের ডিম পোনা থেকে পূর্ণাঙ্গ মাছ কিভাবে পাওয়া যায় সংক্ষেপে লেখো। প্রশ্নটা অনেক সময় এইভাবেও থাকে, পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলি কি কি? মাছ চাষ সংক্রান্ত এরপর তোমরা আরো দুটো প্রশ্ন একটু দেখে রাখবে, নিবিড় মিশ্র মাছ চাষ কাকে বলে এবং ময়লা জলে মাছ চাষের সুবিধা কি কি? অধ্যায় 8 থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা লিখে রাখো, এটা কিন্তু এই বছর বিভিন্ন স্কুলের কোশ্চেনে অবশ্যই থাকবে। ডিপ লিটার পদ্ধতি সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো অথবা টিকা লেখো ডিপ লিটার পদ্ধতি। মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন অনেকটাই বড় অধ্যায়, প্রচুর কোশ্চেন কিন্তু এখানে আছে। তার মধ্য থেকেও আমি যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি, সেই প্রশ্নগুলোই দিয়েছি। এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নাও, আশা করি অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকেও গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তন্ডুল জাতীয় দুটি ফসলের নাম লেখো, ধান ও গম। তন্তু জাতীয় দুটি ফসলের উদাহরণ দাও, তুলো ও পাট। পরের প্রশ্ন, দুটি কন্দ জাতীয় ফসল, এটা ঠিক করে তোমরা একটু লিখে নাও। দুটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও, আলু ও আদা। দুটি খারিফ ফসলের উদাহরণ দাও, ধান, ভুট্টা, তুলো, চীনাবাদাম, সয়াবিন। দুটি রবি শস্যের উদাহরণ দাও, গম, বার্লি, ছোলা,
মটর, সর্ষে। পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, দুটি আগাছা নাশকের উদাহরণ লেখো। একটা হচ্ছে প্লিকোরাম, আরেকটা হচ্ছে 2,4-D। নেক্সট কোশ্চেনও বেশ গুরুত্বপূর্ণ, সবজি আর ফল চাষকে ড্যাশ নামক কৃষি বিজ্ঞান বিভাগে আলোচনা করা হয়। উদ্যানবিদ্যা বা হর্টিকালচার। ডাল জাতীয় গাছের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে? রাইজোবিয়াম। আমের জন্মস্থান কোথায়? আমের জন্মস্থান হচ্ছে ভারতবর্ষ। পশ্চিমবঙ্গে কোন কোন জাতের আম জন্মায়? পশ্চিমবঙ্গে অনেক জাতেরই আম গাছ দেখা যায়, যেমন হিমসাগর, গোলাপ খাস, রানী পছন্দ, ল্যাংড়া। ভিটামিন এ সমৃদ্ধ ধানের নাম লেখো। ভিটামিন এ সমৃদ্ধ ধান হচ্ছে গোল্ডেন রাইস। চায়ে উপস্থিত কোন উপাদান স্নায়ুকে উদ্দীপিত করে? ক্যাফিন। চায়ে উপস্থিত কোন উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? পলিফেনল। একটু আগেই সংক্ষিপ্ত এবং দীর্ঘ প্রশ্নগুলো যখন আলোচনা করছিলাম সেখানেই বললাম যে চায়ের গুণাগুণ ভালোভাবে পড়ে রাখবে। সেটা বড় প্রশ্নের আকারেও থাকতে পারে বা এই রকম অতি সংক্ষিপ্ত প্রশ্নের আকারেও কিন্তু থাকতে পারে। চা বাগানে কোন ধরনের গাছ ছায়া তরুর কাজ করে? সেটা হচ্ছে সিলভার ওক। মধুর পুষ্টিগুণ লেখো। পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, এপিকালচার কাকে বলে? বিজ্ঞানসম্মত ও কৃত্রিম উপায়ে মৌমাছি পালনকেই বলা হয় এপিকালচার। মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের কৃত্রিম উপায়ে যে জায়গা তৈরি করা হয় তার নাম কি? এপিয়ারি। পিসিকালচার কাকে বলে? মাছ চাষকে। পরের প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় তার নাম কি? পিটুইটারি গ্রন্থি। বহিরাগত কার্পের উদাহরণ দাও। গ্রাস কার্প, কমন কার্প, সিটার ও নন সিটার মুরগির উদাহরণ দাও। সিটার মুরগি হলো ব্রাহ্মা এবং নন সিটার মুরগি হলো লেগহর্ন। অধ্যায় 8 থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে মুরগি পালনের সজ্জাকে কি বলে? লিটার, বা অনেক সময় থাকতে পারে লিটার কি? সেটা হচ্ছে মুরগি পালনের সজ্জা। এই ছিল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেকটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলোই দিয়ে দিয়েছি। এছাড়া বেশিরভাগ সংক্ষিপ্ত ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়েও আলোচনা করেছি। তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো। যদি কোনো প্রশ্ন বোঝার ক্ষেত্রে অসুবিধে হয়, যদি উত্তর না জানা থাকে, তাহলে অবশ্যই এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা নিচে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারেও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। মনে রাখবে এই নাম্বারটাই কিন্তু তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করবে। এছাড়া তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলেরই এই ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই আমার দেওয়া সাজেশনসের বাইরে তোমাদের স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে তোমরা অন্তত একবার সেই প্রশ্নগুলোও ভালোভাবে পড়ে রাখবে। এছাড়া তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সাজেশনস ভিডিও অলরেডি দেওয়া আছে। যারা এখনও সেই সাজেশনস ভিডিওটা দেখোনি তারা অবশ্যই সেই সাজেশনস ভিডিওটা দেখে নিও। যদি তোমাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে, ভবিষ্যতে এরকমের আরও ভিডিও পেতে চাও, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কিন্তু অবশ্যই এই প্রত্যেকটা ভিডিও বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে রাখবে। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে এরপর খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং দিশা টিউশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।